আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে 50 লাখ টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ার কারণে গোটা বাড়ি ভেঙে ফেলেছে, পুরা বাড়ি ভেঙে ফেলে দিয়েছে। প্রথমে দেখে মনে হতে পারে চলছে সিটি কর্পোরেশনের অবৈধ বিল্ডিং উচ্ছেদ অভিযান। আবার কেউ কেউ দেখে ভাবতে পারেন এটি হয়তো কোনো পুরনো বিল্ডিং ভাঙার ঠিকাদারি নিয়েছে কোনো এক ঠিকাদার। কিন্তু আসল ঘটনা হলো বিএনপি নেতাকে 50 লাখ টাকা চাঁদা না দেওয়ায় পুরো বাড়ি এভাবে গুড়িয়ে দেয়া হয়। তারা পার্টি করে, বলছে বিএনপির পার্টি করে, তারা নেতা মানুষ। এখন তো তাদের সাথে তো আমরা পারবো না, আমরা অসহায় মানুষ। আমাকে মারধর করছে, পায়ের মধ্যে ইটা দিয়া ঢিল দিছে, তারপর হাতুড় দিয়া বাইরাইছে আমার আম্মুকে, আমাকে, তারপর পাইপ দিয়া মানে হাতে, তাদের হাতে, প্রত্যেকজনের হাতে অস্ত্র ছিল। আমাদের বাড়িঘর ভাঙচুর করে শেষ করে ফেলছে। নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় গত 20 মার্চ সকাল 7:30টার দিকে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হঠাৎ করেই 30-40 জনের একটি সশস্ত্র দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালায়। মুহূর্তেই পুরো বাড়িটি ভেঙে চুরমার করে দেয়। তো ওই বাড়ির ভিতরেই তারা জীবনযাপন করছিল। এটা নিয়ে কোনো গণমাধ্যম কোনো নিউজ করেনি, জাতীয় গণমাধ্যম। লোকাল গণমাধ্যম নিউজ করছে, আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। করার পরে প্রশাসকের ঘুম ভেঙেছে। প্রশাসক এসে কি বলতেছে সেটা আপনাদের দেখাবো। তার আগে আপনাদের আর একটা কথা বলে রাখি, মনে করেন অত বড় একটা বাড়ি এইভাবে ভাঙলো, পুলিশকে ফোন দেওয়া হয়েছে, তারপরে এলাকার যেগুলো বিএনপি নেতাকর্মীরা আসলো তাদেরকে ফোন দেওয়া হয়েছে, তারপরও কিন্তু তারা কেউ এগিয়ে আসেনি। আপনি চিন্তা করতে পারেন একটা বাড়ি ভাঙতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে পুলিশ প্রশাসন কেউ আসেনি। কেন আসেনি জানেন? কারণ বিএনপি নেতা চাঁদা চেয়েছে, টাকা দেয়নি, চাঁদা দেয়নি, এই কারণে বাড়ি ভাঙতেছে, এই পুলিশও আসেনি। সেই জন্যে নারায়ণগঞ্জের মতো এলাকা, ফতুল্লা এলাকা, ওখানে পুলিশের ফাঁড়ি কত দূর? বেশি দূরে না, তারপরও কিন্তু আসেনি। এটা নিয়ে কোনো জাতীয় গণমাধ্যম নিউজও করেনি। তো পরবর্তীতে আমরা এটা নিয়ে প্রতিবাদ করাতে যখন পুরা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে, যেহেতু বিএনপির নাম সরাসরি এসেছে, বিএনপি 50 লাখ টাকা চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে বাড়ি ভেঙেছে। তো পরবর্তীতে প্রশাসকের ঘুম ভেঙেছে। প্রশাসক এসে বলতেছে যে সাংবাদিক ভাইরা, আপনারা যেহেতু বলেছেন বিএনপির নেতারা এগুলো করেছে, তো আমরা এটার ক্ষতিপূরণ দিতে চাই। তার মানে সাংবাদিকেরা যদি বিএনপি নেতা না বলতো তাহলে এই প্রশাসক আসতো না। চিন্তা করতে পারেন। এখন গণমাধ্যমে এটা প্রচার হয়েছে, লোকাল গণমাধ্যমে হোক আর পরবর্তীতে জাতীয় গণমাধ্যমে হয়তো কয়েকটা নিউজ করেছে, এটা প্রচার হওয়ার কারণে প্রশাসক এসেছে, বিএনপির ঘুম ভেঙেছে। যদি না হতো, বা পুলিশও কিন্তু এখানে আসেনি, যদি না হতো গোপনে ওই বাড়ি মেরে দিত, আর না হলে 50 লাখ টাকা চাঁদা নিয়ে নিত। যেহেতু এটা ভাইরাল হয়েছে, এখন তো প্রশাসকের আসতেই হবে, তাছাড়া বিএনপির মান সম্মান থাকে না। তো জেলা প্রশাসক এসে কি বলতেছে, চলুন আমরা তার বক্তব্যটা একটু শুনি। আমরা প্রধানমন্ত্রীর পক্ষে এই ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তিনি আমাদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে, এবং যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক, আমি জেলা পরিষদের পক্ষ থেকেও তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আর্থিক অনুদান দিব, যাতে তারা এই যে ক্ষতিগ্রস্ত তাদের যে ঘর, এই ঘরটি আবার নতুন করে তারা মেরামত করতে পারে এবং বসবাসের উপযোগী করতে পারে। আর এখানে বিএনপির বিষয়টি যেটা আপনি আপনাদের নিউজ চ্যানেলে যেটা প্রচার করেছেন, কিন্তু একটি পক্ষ 5ই আগস্টের পর থেকেই একটা সুবিধা নেওয়ার জন্য এখানে আরেকটা পক্ষের উপরে তারা জোরপূর্বক হামলা করেছে এবং এই ঘর ভাঙচুর করেছে। কিন্তু এটার মধ্যে কোনো রাজনীতি জড়িত নাই। আমরা এসেছি এই অপরাধ যারা করেছে, এটা ফৌজদারি অপরাধ হয়েছে, এই ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আমরা সতর্ক আছি, সরকার সতর্ক আছে, এবং আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা আমাদের দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলের না, তারপরেও আমি বলছি, যেহেতু আপনারা আমাদের দলের কথা বলেছেন, সেই হিসেবে আমি বলছি যদি দলেরও হতো তারপরেও তাকে কোনো ছাড় দেওয়া হতো না। এই ধরনের অপরাধ যেই করুক সে অপরাধী বলে বিবেচিত হবে, দলের নেতাকর্মী বলে বিবেচিত হবে না। সুতরাং এটা অবশ্যই বিচারাধীন বিষয়, বিচার হবে এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে।
সুপ্রিয় দর্শক, আপনারা বক্তব্যটা শুনলেন জেলা প্রশাসকের। মানে কেউ অপরাধ করলে তখন তাদেরকে বহিষ্কার বা নিজের দলের কেউ নয়, এটাই হচ্ছে আওয়ামী লীগের নীতি ছিল। এরপর বিএনপিরও দেখতেছি, যদি বিএনপি কঠোর হাতে দমন করত, আপনারা দেখেছেন জামাতে ইসলামের কোনো নেতা যদি এদিকে টুকুটায়ের করে আজীবনের জন্য তার রোকনত্ব বাতিল করে দেওয়া হয়, আজীবন দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর এই বিএনপি একের পর এক অন্যায় করতেছে, কোনো পদক্ষেপ তারা নেয় না। সর্বোচ্চ কি করে? দল থেকে বহিষ্কার। আরে ভাই, দল থেকে বহিষ্কার করলে কী করবেন? আবার তো 2 দিন পর নিয়ে নেন, আমরা দেখি না সেলা। আপনি তো 2 দিন পর নিয়ে নেন, আপনি দল থেকে বহিষ্কার করতে হবে এবং আপনাদের সংগঠন থেকে তার উপর কেস করতে হবে অথবা তাকে জেলে দিতে হবে, তাহলে আপনারা এগুলো দমন করতে পারবেন। এই পর্যন্ত আপনারা 254টা মানুষ মেরেছেন নিজেদের মধ্যে, 254 জন। এগুলোর একটারও বিচার হয়নি, একটারও মামলাও হয়নি, কারণ বিএনপি আর এক বিএনপিকে মেরেছে, এটার কোনো মামলা নেই। যদি আপনারা বিচার করতেন তাহলে আর এই খুন খারাপই হতো না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিএনপি সরকারের আমল নামা শুনলে অবাক হবেন। এরা যে আওয়ামী লীগের চাইতে খারাপ এবং জঘন্য এবং আওয়ামী লীগের চাইতে অনেক ব্যর্থ, আমি আজকে কিছু ডেটা দিব এবং সেটা গা শির ওঠার মতো। এগুলো কি হচ্ছে কিন্তু আপনারা জানতে পারছেন না কেন? যে বিএনপি মিডিয়া সেন্সর করছে, মিডিয়াকে প্রচার করতে দিচ্ছে না। বিএনপির যে ভয়াবহ অপরাধ, বাংলাদেশটাকে যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে, সামাজিক কোনো শৃঙ্খলা নাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কোনো অগ্রগতি নাই, ইউনূসের আমলের চাইতে যে 1000 গুণ খারাপ অবস্থায় আছি বাংলাদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নাই, স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রণালয়ে পড়ে থাকেন, তিনি ভারতের অ্যাসাইনমেন্ট নিয়ে পড়ে থাকেন। ভয়াবহ অবস্থা। এই দলের ধীরে ধীরে প্রতিনিয়ত যা করছে, কোথায় যে ঠেকবে তারা বলা যায় না। আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে এটা নিশ্চিত। মানুষ হত্যার যে রাজনীতি, সে মানুষ হোক বিএনপিকে হত্যা করে, মানে মানুষ হত্যা করে। বিএনপি হলো তারা আমাদের কাছে মানুষ। এটা আওয়ামী লীগ গত 15 বছরে যা করেছিল, বিএনপি 15 মাসে তার কয়েক গুণ বেশি করবে। একটু আমলনামাটা দেখে, এই যে ঈদের দিন 2 জনকে হত্যা করেছে, ঈদের পরের দিন আরো 2 জনকে হত্যা করেছে। এর মানে এমন কোন দিন নাই যে মানুষ হত্যা না করে বিএনপি। এটা কোন দল না কোন সন্ত্রাসী সংগঠন। ভাগ্য ভালো যে বিরোধী দলের লোকজনকে কম হত্যা করে, নিজেরা নিজেদেরকে হত্যা করে। কিন্তু নিজেরা নিজেদেরকে হত্যা করবে, এটা কি জায়েজ? এটাও মিডিয়ায় 2-1টা মিডিয়ায় আসে ছোট করে, অথচ এরকম একটা হত্যাকাণ্ড নিয়ে বিহিত হওয়া দরকার, একটা হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতির জেগে ওঠা দরকার এবং এটা দফারফা হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনে পদত্যাগ করানো দরকার একটা হত্যাকাণ্ড নিয়ে, যে আপনারা কেন পারছেন না এটা থামাতে, এর সমাধান কি? আমরা কোনো প্রাণহানি চাই না, আর যাই হোক আর কোনো প্রাণহানি চাই না। তো বিএনপির ক্ষমতা ব্যবহার করে, বিএনপির ক্ষমতা কাঠামোতে থেকে প্রতিনিয়ত হত্যার রাজনীতি করছে, তাহলে বিএনপির সমস্যাটা কি? এটা নিয়ে জুডিশিয়াল কমিশন হতে পারে, এক্সপার্ট টিমের কমিটি হতে পারে, বিএনপি একটা প্রতিবেদন নিতে পারে যে কিভাবে এই হত্যার রাজনীতি থেকে বিএনপি বের হয়ে আসতে পারে। কিন্তু কই কিছুই হচ্ছে না। দর্শক, হাসিনা পালানোর পর বিএনপির কিছু আমলনামা দিই। এটা বিএনপি সরকারের আমলনামা তো শুরু সরকারে আসার পর, কিন্তু হাসিনা পালানোর পরই তো কার্যত বিএনপি ক্ষমতায়। হাসিনা পালানোর পর বাংলাদেশের প্রত্যেকটা ক্ষমতা কাঠামোতে বিএনপির একক আধিপত্য ছিল। এমনকি মারামারি যেসব জায়গায় হয়, যেমন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, পাবলিক টয়লেট বা এই সব জায়গার নিয়ন্ত্রণ নিয়েই তো বিএনপির সংঘাত সংঘর্ষ, অথবা বালুর ব্যবসা, মাটি কাটার ব্যবসা, এগুলো নিয়েই তো মূলত প্রাণহানি ঘটনা ঘটে, চাঁদাবাজির ভাগ। এইসব স্পটে ক্ষমতাসীন অবস্থায় বিএনপির যেরকম আধিপত্য, ইউনূসের আমলে এরকম আধিপত্যই ছিল। এবং থানাগুলোতে এই যে অপরাধ, খুনের রাজনীতি করার, অপরাধ করার আরেকটা থিওরি হচ্ছে যে থানাগুলোর বিএনপির কথায় চলে, যে অপরাধ করি, পুলিশ তো আমাদের ভাই ব্রাদার, তারা আর কি করবে। একদম বিএনপির 2 গ্রুপের মধ্যে যে গ্রুপকে হত্যা করেছে, মজলুম গ্রুপ যদি বেশি শক্তিশালী হয় তখন হয়তো বা পুলিশ ধরে। নর্মালি পুলিশ কি করবে? পুলিশ তো মামলাই নিতে চায় না, কারণ থানা তো আমাদের। ওসি চেয়ার ছেড়ে দেয় বিএনপির ইউনিয়ন সভাপতি গেলে, অতএব ভয় তো নাই কোনো। এটা হচ্ছে অপরাধ করা আরেকটা থিওরি, যে সবকিছু তাদের নিয়ন্ত্রণে। ইউনূসের আমলেও এরকম ছিল, পুরো পরিস্থিতি বিএনপি নিয়ন্ত্রণে ছিল। জামাত সেন্ট্রালি 2-1টা জায়গায় একটু প্রভাব রাখতো বিশ্ববিদ্যালয়গুলোতে,
এনসিপির ছেলেরা সচিবালয় কিছু তদবির বাণিজ্য করতে পারত, কিন্তু বাস্তব কথা হচ্ছে মাঠে ময়দানে সব জায়গায় এবং গ্রামগঞ্জের সমস্ত থানায় বিএনপির একক আধিপত্য ছিল। জামাতের লোকজন থানা চিনতই না, অনেকে থানা দাওয়াত দিলে সর্বোচ্চ যেত, আর বিএনপির লোকজন থানায় যে ঘুরঘুর করতো। থানার দালালি করা থেকে শুরু করে সবকিছু 5 আগস্টের পর থেকেই বিএনপি শুরু করেছে, মামলা বাণিজ্য সব তারা শুরু করেছে। তো এই জন্য ইউনূসের আমল থেকে যা করেছে, এখন যা করছে, সবগুলোর থিওরি এক। তা এখন আমলনামাটা দেয়, এখন পর্যন্ত 256 জনের তালিকা আমাদের কাছে এসেছে। 256 জন মানুষ হত্যা করেছে বিএনপি, এবং 95টা ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং সবগুলো রেকর্ড আছে, ডেটা আছে। তাহলে আপনি চিন্তা করেন, 256 জন মানুষ হত্যা এবং 95টা ধর্ষণের কেস, এটা কি কোনো দল ঈদের দিন মানুষ হত্যা থেকে বিরত রাখে রে? ঈদের দিন, ঈদের নামাজ শেষ হওয়ার আগেই ঈদগাহে বসে যুবদল নেতা কনসার্টের জন্য টাকা উঠাতে যায়। আসলে কি কনসার্টের জন্য? ও তো কনসার্টের নামে টাকা উঠেই ও তো নেশা করবে। এরকম ভয়ানক অপরাধ দেশব্যাপী বিএনপির লোকজন করেছে। ঈদগাহে মারামারি বাজিয়েছে, মানে দেশটা লুটে পুটে খেতে যা খাওয়া দরকার সব করছে। ঈদের পরের দিন অমুক জায়গায় পত্রিকার, বিশেষ করে আমার দেশ বা সোশ্যাল মিডিয়ায় এইসব জায়গায় দেখা যায়, মূল পত্রিকাগুলোতে তারা ধামাচাপা দেয়, এগুলো রিপোর্ট করতে দেয় না। চুয়াডাঙ্গায় বিএনপির 2 পক্ষের সংঘর্ষে কিশোর নিহত, রক্তাক্ত জখম থেকে অসুস্থ হয়ে দাদার মৃত্যু। চিন্তা করছেন, এই হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ আমলে এরকম ঘটনা খুব কম দেখেছেন, এটা একটা পর্যায়ে অনেক পরে হয়েছে। শেখ হাসিনা, এই সম্রাট, জিকে শামীম, এরকম আরো অনেককে কিন্তু জেলে ঢুকিয়েছিল, যে সম্রাটের জীবন তছনছ করে দিয়েছে। সম্রাট ওই জেলে পচে মরতে হবে। অনেক অপরাধীকে নিয়ন্ত্রণ করেছে হাসিনা, এবং আওয়ামী লীগের অপরাধীরা ছিল ভদ্র। আওয়ামী লীগের অপরাধীদের মধ্যে একটা বৈশিষ্ট্য আমি বলি, তাহলে বুঝবেন যে বিএনপির চেয়ে এরা যে কতটা ভদ্র। যেমন সাপোজ আপনার সাথে আওয়ামী লীগের লোকজনের দ্বন্দ্ব আছে, আপনি জামাত করেন বা অন্য যা কিছু করেন, বা এলাকার ভালো ব্যবসা নিয়ে দ্বন্দ্ব আছে। এখন আপনাকে যদি আওয়ামী লীগের লোকজন ধরিয়ে দিতে চায়, তাহলে আপনাকে যদি কোথাও দেখে, তাহলে কোনো দোকানের মধ্যে লুকিয়ে থেকে পুলিশকে ফোন দিবে যে অমুককে দেখেছি, ধরে নিয়ে যান। এটা হচ্ছে আওয়ামী লীগের নির্যাতনের একটা কৌশল। কিছু কিছু জায়গায় সব লিমিট ক্রস করা আছে, কিন্তু এই জায়গায় বিএনপি হলে কি করতো, প্রথমে আপনাকে তারা ধরবে, ধরে তারপরে কিছু উত্তম মাধ্যম দিবে, তারপরে থানায় দিবে। মানে এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ অনেক সভ্য, যে আপনাকে সরাসরি কিছু বলবে না, থানার মাধ্যমে। এটা একটা আইনের শাসনের দিক বলা যায়। তো দর্শক, এই চুয়াডাঙ্গার এই ঘটনা, মানিকগঞ্জের ঘটনা, কিশোরগঞ্জের ঘটনা, ঠাকুরগাঁওয়ের ঘটনা, ঈদের দিন, ঈদের পরের দিন, এরকম হাজারো ঘটনা চলছে। তা আপনি চিন্তা করেন বিএনপির আমলনামা কি, এইটা একটু দেখেন। তবে সাহস করে প্রথম আলো ডেইলি স্টার 2-1টা ঘটনা ছাপে। এই প্রথম আলো ডেইলি স্টার বিএনপিকে জয় বাংলা করবে। বিএনপির কাঁধে ভর দিয়ে একটু নিরাপত্তা বা পরিবেশ পরিস্থিতি সব ঠিক করেছে না। এখন কিছুদিন পর খেলা বুঝবেন, প্রথম আলো কোন গোডাউনের মাল, এটা বিএনপি টের পাবে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় বিএনপি 2 পক্ষের হামলা ও সংঘর্ষে 1 জন নিহত, 2 জন আহত হয়েছে। এছাড়া রক্তাক্ত জখম দেখে নিহতদের দাদা অসুস্থ হয়ে মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান 7 নং ওয়ার্ড বিএনপি সভাপতি লাল খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল হান্নান পক্ষের কবির কাজী 50 ও শিমুল কাজী 17 এবং প্রতিপক্ষের নেতা লাল খান 45 আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে কবির ও শিমুলের হাত পা, মাথা সহ শরীরের বিভিন্ন অংশে লাল খান রক্তাক্ত জখম হয়। কোনো মায়াদা নেই, যেরকম ইচ্ছে সেরকম জখম করে। কি নৃশংস, কি জঘন্য, কি বর্বর, কি অসভ্য বিএনপি। সুপ্রিয় দর্শক, আপনারা সালামান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।